21শে জুলাই তুমি কার? ঘটনার প্রায় 3 দশক পর এই প্রশ্নেই দড়ি টানাটানি একেবারে চরমে। প্রথম প্রশ্ন, মেয়র রোডে 21শে জুলাইয়ের সমাবেশ করছে ঋতব্রত তৃণমূল। সভা করতে হবে ব্রিগেড কিংবা হাজরা মোড়ে। কালীঘাট তৃণমূলের আর্জি খারিজ করে জানালো পুলিশ। দলের পর এবার কি দলের মেগা ইভেন্টও হাতছাড়া হতে চলেছে কালীঘাটে? দ্বিতীয় প্রশ্ন, শহীদ মিনারে 21শে জুলাইয়ের সমাবেশ করতে ঝাঁপাচ্ছে কংগ্রেসও। কংগ্রেসের মঞ্চে এসে প্রায়শ্চিত্ত করুন মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ শুভঙ্কর সরকারের। ক্ষমতাচ্যুত হয়েছেন মাত্র 70 দিন, তাতেই কি সর্বহারা মমতা বন্দ্যোপাধ্যায়? তৃতীয় প্রশ্ন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকা না থাকার ব্যাপার নয়, শহীদ তর্পণটাই আসল, বলছেন চন্দ্রিমা ভট্টাচার্য। নাচ গান নয়, এবার শহীদ দিবস পালন হবে, মন্তব্য ববি হাকিমের। এখন ক্ষোভের বিস্ফোরণ, কিন্তু ব্রিগেডে পাগলু ডান্সের সময় টু শব্দটি শোনা যায়নি কেন? আমরা কিন্তু আজ তুলে ধরবো একটা নির্লজ্জ মিথ্যাচার। হ্যাঁ, 21শে জুলাই নিয়ে একটা নির্লজ্জ মিথ্যাচার। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা কখনো বলতেন না, হঠাৎ গত কয়েক বছর হলো সেই কথা তিনি তার গোটা দল মিলে এক স্বরে বলতে শুরু করলেন। কি সেই কথাটা? কথাটা এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই আন্দোলন নাকি ডেকেছিলেন এপিক কার্ড বা সচিত্র ভোটার পরিচয়পত্রের ভিত্তিতে নির্বাচনের দাবিতে। আজ যে সচিত্র পরিচয়পত্রের ভিত্তিতে ভোট হয় সেটা নাকি ওই 21শে জুলাইয়ের আন্দোলনের ফসল। আবার বলছি, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আর সত্যিটা কি? সেই সত্যিটা আপনাদের সামনে তুলে ধরবো বলে আজ ওই দিন, তার আগের দিন, তার পরের দিন, ওই গোটা সপ্তাহে প্রকাশিত সমস্ত সংবাদপত্র এই অনুষ্ঠানে নিয়ে বসেছি। আনন্দবাজার পত্রিকা আর দ্য টেলিগ্রাফ তো দেখাবই, পাশাপাশি আজকাল, প্রতিদিন, বর্তমান, গণশক্তি, দ্য স্টেটসম্যান সমস্ত কাগজের প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব। আনন্দবাজার পত্রিকা দিয়ে শুরু করি। দেখতে পাচ্ছেন 21শে জুলাই সকালের কাগজ, লেখা হচ্ছে আজ বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত মহাকরণ অবরোধ কর্মসূচি নিয়ে রাজ্য সরকার এবং যুব কংগ্রেস দুপক্ষের মুখোমুখি মোকাবিলা। তারপরে লেখা হচ্ছে কোট আনকোট, এটা হচ্ছে মূল দাবি সেদিনের আন্দোলনের, আইনের শাসন অথবা রাষ্ট্রপতি শাসন। এর দাবিতে, অর্থাৎ আইনের শাসন অথবা রাষ্ট্রপতি শাসনের দাবিতে তাদের মহাকারণ অভিযান কর্মসূচি বানচাল করতে রাজ্য সরকার ষড়যন্ত্র করেছেন। মঙ্গলবার সরাসরি এই অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ইত্যাদি ইত্যাদি। আনন্দবাজার গেল। আজকাল পত্রিকা 21 তারিখের আজকাল পত্রিকা লিখছে যে মমতা বলেন রাষ্ট্রপতি শাসন আর বাংলা বাঁচানোর দাবিতে এই মহাকরণ অভিযান। একেবারে স্পষ্ট শব্দে আজকাল পত্রিকা। প্রতিদিনে আসি, পরের দিনের প্রতিদিন, অর্থাৎ যখন ভয়ঙ্কর সেই ঘটনা ঘটে গেছে 22 তারিখে, 21 তারিখে তো আছেই, একই কথা 22 তারিখের প্রতিদিন পত্রিকায়। এই হচ্ছে সেই কাগজ। তাতে লেখা হচ্ছে পুলিশ জ্যোতিবাবুকে রক্ষা করতে পারবে না, পশ্চিমবঙ্গে আমরা রাষ্ট্রপতি শাসন চাই। বুধবার যুব কংগ্রেসের ডাকা মহাকরণ অবরোধে মেয়র ওদের জমায়েতে মমতা বন্দ্যোপাধ্যায় ওই জমায়েত থেকে তারপরে অশান্তি হয় এই কথা বলেন। অর্থাৎ দাবি ছিল স্পষ্ট, আমরা রাষ্ট্রপতি শাসন চাই। এবার আসি বর্তমান কাগজে একেবারে 21 তারিখ সকালেই খুব স্পষ্ট যে প্রমাণ হয়ে যাচ্ছে 356 ধারা জারি করা কতটা বাস্তবসম্মত এবং এই দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করছেন। বর্তমান পত্রিকার একেবারে প্রথম পাতা। টেলিগ্রাফ আলাদা করে পড়ছি না, দ্য স্টেটসম্যান, দ্য টেলিগ্রাফ আগের দিন, এটা হচ্ছে তার পরের দিনের টেলিগ্রাফের মাস্টেড। গণশক্তি, অনির্বাণ বলতে পারে গণশক্তি কেন পড়ছেন, আমি পড়ছি না, সত্যি সত্যি অফিসিয়াল সিপিএম এর মুখপত্র। কিন্তু কথা হচ্ছে বর্তমানও যা লিখছে, গণশক্তিও তাই লিখছে, টেলিগ্রাফও তাই লিখছে, দ্য স্টেটসম্যান পত্রিকাও তাই লিখছে। অর্থাৎ জাগো বাংলা ছিল না, বল না, ওরা ওটাই লিখতো। হ্যাঁ, আসল তথ্যটা হচ্ছে এপিক কার্ড এটার ইস্যুই ছিল না। প্রদেশ নেতৃত্বে যে যুব কংগ্রেস, তাদের কর্মীদের খুন হওয়া, পুলিশের হাতে, সিপিএম সরকারের হাতে খুন হওয়া, সেটা কোনো ম্যাটার নয়। কিন্তু তাহলে এই প্রশ্ন উঠবে যে এইটা 93 আর উনি দল ছাড়লেন হচ্ছে 98-তে, ঠিক এই 5 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উপলব্ধিটা হয়নি। যদি আমি সংখ্যা ধরি যে কত নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন এবং সেইটাকে মান্যতা দিয়ে আসল কংগ্রেস বলে, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এই 14ই জুলাই আমায় মান্যতা দিতে হবে তৃণমূল হিসেবে একমাত্র ঋতব্রত।
তাদের সঙ্গে মমতা আছে। বন্দ্যোপাধ্যায় নিজে দল বানিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বহিষ্কার করবার পর তিনি নিজে এখানে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়কেও বহিষ্কার করা হয়েছিল। তারপরে তিনি আমি আসল বলে লাফিয়েছেন বিজেপির ছত্রছায়ায়। মমতা বন্দ্যোপাধ্যায় ওসব কিছু করেননি, তিনি নিজের দল বানিয়েছেন, নিজের জোরে লড়েছেন, লড়ে সিপিএম কে ক্ষমতাচ্যুত করেছেন। আবার দেখুন 21শে জুলাই কমিশনের রিপোর্টে সরকারের হাতে আছে বলে ওই 21শে জুলাইয়ের মঞ্চের ওপর থেকে 2017 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিলেন। আমি একবার দ্রুত দেখে নিই ঠিক কি বলেছিলেন সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই কমিশনের রিপোর্ট আমাদের কাছে জমা পড়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে 21শে জুলাই একটা বড় চক্রান্ত ছিল। 21শে জুলাই কমিশনের রিপোর্ট আমাদের কাছে জমা পড়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে 21শে জুলাই একটা বড় চক্রান্ত ছিল। চক্রান্ত বুঝলাম, কিন্তু তারপরও সেই রিপোর্ট প্রকাশ্যে আনেননি কেন মমতা বন্দ্যোপাধ্যায়? কমিশনটা জনগণের করের টাকায় তৈরি হয়েছিল। 1 ডজনেরও বেশি কমিশন করেছিল তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর, যার মধ্যে বেশিরভাগই মানে রিপোর্টগুলো আর কি সূর্যের আলো দেখেনি। আমি শতরূপের কাছে যাব। দেখো ওই উনি কেন চক্রান্ত সামনে আনেননি তার কারণটা হচ্ছে চক্রান্তটা উনিই করেছিলেন। আমি এই যেটাকে নিয়ে আলোচনা হচ্ছিল আমি দু একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে যে অনির্বাণ বলার সময় বললো যে ঠিকই বললো যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দল বানিয়েছিলেন, সেই সময় ঋতব্রত এখন বিজেপির ছত্রছায়ায় লাফাচ্ছে। আমি খালি অনির্বাণকে মনে করাই মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় দলটা বিজেপির ছত্রছায়াতেই বানিয়েছিলেন। কংগ্রেস থেকে বেরিয়ে এসে বিজেপির ছত্রছায়াতেই তৃণমূল কংগ্রেস বানিয়ে বিজেপির সঙ্গে জোট করে ওনার রাজনীতির সেকেন্ড ইনিংস শুরু করেছিলেন। বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন সো অন অ্যান্ড সো ফোর্থ। আচ্ছা, চক্রান্ত শুনলাম, তুমি বা আমি কেউ এখনো জানি না যে কার সিদ্ধান্ত। আমি বলছি 1 জন 2 জন 3 জন, সিদ্ধান্ত তো কেউ নিয়েছিল। কারণ জানার জন্য 15 বছর সময় পেয়েছিলেন এবং 15 বছর জানাননি যখন, আর এই জীবনে জানাবেন বলে মনে হয় না। দ্বিতীয় কথা হচ্ছে সুমনদা, টিএন সেশনের নামটা যেহেতু এলো এবং জ্যোতিবাবু ওনাকে মেগালোম্যানিয়াক বলেছিলেন, এটা তো ঐতিহাসিকভাবে সত্যি, সেই কথাটা রেফার্ড হলো। আমার মনে হয় বারবার খালি এইটুকু রেফার্ড হয়, বাকিটাও একটুখানি বলে দেওয়াটা ফেয়ার। আমার মনে হয় যে টিএন সেশনকে ওভারস্টেপিং এর জন্য সেই সময় একাধিকবার সুপ্রিম কোর্টও সাবধান করে দিয়েছিলেন। টিএন সেশন, আচ্ছা বলো তো সুমনদা, আজকে যদি ভারতের চিফ ইলেকশন কমিশনার মোদিকে ফোন করে নির্দেশ দেন যে আপনার ক্যাবিনেটের 2 জন মন্ত্রীকে ড্রপ করুন, ব্যাপারটাকে মোদি কিভাবে নেবেন, বিজেপি কিভাবে নেবেন, বা ভারতের মানুষ হিসেবে আমরা কিভাবে নেব? ঠিক, পাশাপাশি তুমি এটাও যোগ করতে পারতে, সেটা হচ্ছে যখন সেটা সিদ্ধান্ত জাতীয় স্তরে গৃহীত হলো তখন জ্যোতিবাবুর পয়েন্টটা কি ছিল? জ্যোতিবাবু বলেছিলেন খুব পরিষ্কার, সেটা হচ্ছে এর জন্য যেটা খরচ সেটা আমাদের মতো উন্নয়নশীল দেশে ব্যয় করা উচিত না। এর বিষয়ে তুমি একমত হতে পারো, আমি দ্বিমত হতে পারি, আমি মনে করি সেটা যুক্তি নয়। কিন্তু আমার বক্তব্য, যখন সেটা সিদ্ধান্ত হিসেবে গৃহীত হলো তখন কিন্তু সিপিএম বা জ্যোতিবাবু তার দলকে রাস্তায় নেমে আন্দোলন করেননি তার বিরুদ্ধে, মেনে নিয়েছিলেন এবং তার কার্ডটা দিতে আমার মনে আছে কলকাতায় উড়ে এসেছিলেন টিএন সেশন, হাতে জ্যোতিবাবুর হাতে কার্ডটা দিয়ে গেছিল। আমি খালি একদম ঠিক কথা সুমনদা, এবং আমি জাস্ট এটা অনেকেই হয়তো সেই সময়কার ইতিহাস অনেকে জানেন না, আমিও এটা পরেই জেনেছি, তখন আর আমার বয়স কত ছিল, 5-6 বছর বয়স। সেটা হচ্ছে টিএন সেশন নরসিংহরাও দেশের প্রধানমন্ত্রীকে নির্দেশ দিচ্ছেন চিঠি লিখে যে আপনার ক্যাবিনেটের 2 জন মন্ত্রীকে ক্যাবিনেট থেকে সরান। একজন সীতারাম কেসরি আর একজনের নাম আমার ঠিক এই মুহূর্তে খেয়াল পড়ছে না। সুতরাং পাঞ্জাবের ইলেকশন শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে পাঞ্জাবের ইলেকশন বাতিল করে দিলেন। সুতরাং টিএন সেশনকে জ্যোতিবাবু মেগালোম্যানিয়াক বলেছিলেন। আমার মনে হয় যে এইটা বলাটা একটা দিকের কথা বলা হচ্ছে, সেশনের পুরো ইতিহাসটা নিয়েও চর্চা হওয়া দরকার। এবার হচ্ছে আজকের কিন্তু ওনার অবদানটাও মানো। হ্যাঁ, সে তো অবদান তো শেরশার কত অবদান আছে, তো মোহাম্মদ বিন তুগলকের কত অবদান আছে, সব ইয়েসব করেছিলেন। যাক, আমি বলছি কি যে দেখো সুমনদা, আজকে মনে হয় যেটাকে যে ইতিহাস খুঁড়ে এনে আজকের আলোচনাটা হচ্ছে, একদিকে এটা অত্যন্ত জরুরি রাজনীতির আমরা যারা করি বা ফলো করি আমাদের সবার জন্য। আবার আমার মনে হয় যে আজকের বিষয়টা খুব অপ্রয়োজনীয়, কেন আজকের মোদ্দা বিষয়টা কি? মমতা ব্যানার্জি মিথ্যেবাদী, এই তো তার জন্য আবার ভর সন্ধ্যেবেলা এতগুলো লোককে বাড়ি থেকে ডেকে এনে বসে আলোচনা করার কি আছে? তো মমতা ব্যানার্জির বাড়ির লোকও জানে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যেবাদী, এটা তো নতুন করে এস্টাবলিশ হওয়ার কিছু নেই। দ্বিতীয় কথা আমি এখানে বলছি, দেখো গত 2 মাস ধরে এই যে একটা সার্কাস চলছে, কে কোন তৃণমূলে আছে, কে ঋত তৃণমূলে, কে মৃত তৃণমূলে, হ্যাঁ এসব চলছে। আজকে শুনছি ববি হাকিম এই তৃণমূলে, কল্যাণ ব্যানার্জি ওই তৃণমূলে, অনির্বাণ এই তৃণমূলে, আবার সুদীপ রাহা 2 দিন আগে দেখলাম মমতা ব্যানার্জির পাশে, সে এখন অন্য তৃণমূলে। আমি তো 2 মাস ধরে অপেক্ষায় ছিলাম, এই 21শে জুলাই যত এগিয়ে আসছে আমার প্যালপিটেশন বাড়ছে। আমি খালি জানতে চাই যে এই মনীশ গুপ্ত কোন তৃণমূলে আছেন। কারণ আমরা চাই, এবং আমার বিশেষ আমার মতো গোটা বাংলার মানুষ চাই যে অন্ততপক্ষে মনীশ গুপ্ত যেন কালীঘাট তৃণমূলে থাকেন। কারণ এই যে দৃশ্যটা, যেটা আমাদের বাংলার মানুষের বছরে একবার দেখার সৌভাগ্য হয়,
যে যার উপর গুলি চলেছিল সেই মমতা ব্যানার্জি, আর যার কথায় গুলি চলেছিল সেই মনীষ গুপ্ত একসঙ্গে বসে পাগলু ডান্স দেখছে। এইরকম শহীদ ফেস্টিভ্যাল তুমি কোথায় পাবে? সুতরাং এই যে একটা শহীদ উৎসব প্রতিবার ওরা করে, এই দৃশ্য তো আমরা হারাতে পারি না। তাই আমরা মনীষ গুপ্ত যেন মনে প্রাণে আমরা চাই যে হাজরায় হোক কি যে চুলোয় হোক, যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে পাগলু ডান্স দেখে আমাদেরকে আমাদের এই বার্ষিক দৃষ্টিসুখটা উনি করা থেকে বিরত না থাকেন। অন আ ভেরি সিরিয়াস নোট সুমনদা, দুটো কথা। প্রথম কথা যে দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়, সঠিকভাবে আমি কথাগুলো রিপিট করতে চাই না, যে কথাগুলো বিশ্বনাথ স্যার বললেন, তুমি বললে, যেগুলো উঠে আসলো, মমতা এটা সত্যি কথা। এপিক কার্ডের জন্য কেউ রাইটার্স বিল্ডিংয়ে যেতে যাবে কেন? আমাকে যদি এপিক কার্ডে ভোট করাতে হয়, যাবো তো ইলেকশন কমিশনের অফিসে। রাইটার্স বিল্ডিং থেকে তো ঠিক হবে না, কি আজকে ধরো নবান্ন থেকে তো ঠিক হবে না যে ভোটটা কি প্যাটার্নে হবে। ঘেরাও করা তো ইলেকশন কমিশন অফিস ঘেরাও করতেন। উনি সেই সময় রাইটার্স বিল্ডিংয়ে গেছিলেন নির্বাচিত একটা সরকারকে উপড়ে ফেলতে। এবার আমি তোমায় বলি সুমনদা, কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পরবর্তীকালে বয়ানটা পাল্টাতে হলো? বিশ্বনাথ স্যার একটা পার্সপেক্টিভ বলেছেন, এটা হয়তো ঠিক হতেও পারে, আমি তর্কে যাচ্ছি না। আমার মনে হয় যে এটা একটু ভেবে দেখার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন না, যখন উনি বিরোধী ছিলেন, তখন ওনার রাজনীতি ছিল যে একটা নির্বাচিত সরকারকে 356 জারি করে বাতিল করতে হবে, রাষ্ট্রপতি শাসন ইস্যু করতে হবে, যে কোনো ইস্যুতে রাজ্যের পুলিশ তদন্ত করতে পারবে না, সিবিআই তদন্ত করতে হবে। যেদিন উনি মুখ্যমন্ত্রী চেয়ারে এসে বসলেন, সেদিন এই নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে 356 জারি করার রাজনীতি তখন ওনার কাছে প্রত্যাঘাত হয়ে ফিরে আসতে পারত। রাজ্যের পুলিশের এখতিয়ারকে ওভার পাওয়ার করে প্রতিটা ইস্যুতে সিবিআই তদন্ত, রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী সেটা চাইবেন না। সে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হোক, মমতা বন্দ্যোপাধ্যায় হোক, শুভেন্দু অধিকারী হন, যেই হন না কেন, কোনো মুখ্যমন্ত্রীরা চাইবেন না। পয়েন্টটা আমি জাস্ট তোমায় যোগ করছি, কর্মসূচিটার নাম ছিল মহাকরণ অবরোধ। যে মুখ্যমন্ত্রী নবান্ন অবরোধকে অ্যাকশন নিচ্ছেন, তিনি কি করে বলবেন যে তার অতীতে মহাকরণ অবরোধ ছিল? নামই ছিল মহাকরণ অবরোধ। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের বিরোধের থেকেও ভারতের সংবিধানের প্রতি আমাদের আস্থা বা দায়িত্ব বেশি বলে আজকে দাঁড়িয়ে দাবি করছি না। নাহলে সুমনদা, একটা কথা না মাঝে মধ্যে বলতে ইচ্ছে করে, এই যে এখন এরা দাবি করেছে না ভিক্টোরিয়া হাউসের সামনে করবে এবং সরকার থেকে রিজেক্ট করেছে, আমি বলছি সরকার থেকে, পশ্চিমবঙ্গ সরকার থেকে যদি বদলার রাজনীতি আমাদের করতে হতো, আমরা দাবি করতাম পশ্চিমবঙ্গ সরকার থেকে আইন করে দেওয়া উচিত, পশ্চিমবাংলার প্রতিটা রাজনৈতিক দল ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি পাবে, খালি তৃণমূল কংগ্রেস ছাড়া। সার্কুলার ইস্যু করা উচিত। তার কারণটা হচ্ছে, সিমিলার একটা সার্কুলার তৃণমূলের আমলে ইস্যুড হয়েছিল, একেবারে অশোক স্তম্ভ দেওয়া সরকারি লেটার হেডে লেখা, নাম করে যে এআইটিসি ছাড়া আর কোন রাজনৈতিক, এআইটিসি খালি 21শে জুলাই সমাবেশ করবে, এআইটিসি ছাড়া আর কোন রাজনৈতিক দল ভিক্টোরিয়া হাউসের সামনে সমিতি করার অনুমতি পাবে না। সরকারি অর্ডার ইস্যু হয়েছিল, সেই অর্ডার এই হাইকোর্টে চ্যালেঞ্জ হয় এবং সেটা বাতিল হয়। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্র্যাক রেকর্ড। আমি আমার কথাটাকে শেষ করছি এইটা বলে, যেটাকে নিয়ে আজকে আলোচনা হচ্ছে। অতএব যখন উনি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, তখন ওনার এই ফেলে আসা অতীতটা, যে উনি যে নির্বাচিত সরকারকে ফেলে দিতে চাইতেন রাষ্ট্রপতি শাসন জারি করে, উনি যে সব ব্যাপারে সিবিআই তদন্ত চাইতেন, সেই অতীতকে ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব অস্বীকার করতে হবে। অতএব একটা নতুন অজুহাত এনেছিলেন সেই দিনের ইতিহাসটাকে পাল্টানোর, কিন্তু ইতিহাস খুব নির্মম। মাটির 100 ফিট গভীরে খুঁড়ে পুঁতে দিলেও একদিন না একদিন সেখান থেকে মাথা চাড়া দিয়ে বেরোয়। তবে আমি বলছি যে আজকের তারিখে দাঁড়িয়ে আমার এটাই বক্তব্য সম্বন্ধে, যে আজকে আমরা যে অবস্থার মধ্যে আছি না, আজ ধরুন পেপার লিক হচ্ছে, এতগুলো ছেলে মেয়ে দেশ জুড়ে আত্মহত্যা করছে, আজ সোনাম বংশীকারী এতদিন ধরে অনশনে বসে আছে, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, সরকার উদাসীন, আজকে বুলডোজার দিয়ে মানুষের বাড়িঘর দোকান ভাঙা হচ্ছে, একটা কালা কানুন জারি করা হচ্ছে বিরোধীদেরকে গ্রেপ্তার করার জন্য। এমন অবস্থায় এই 2-3টে মানে কি বলবো মাফিয়া গ্যাংয়ের ওই কে 21শে জুলাই করবে, কে ওই তার আইনি অধিকার আছে, আইনি অধিকার আমি অনিবার্যের কাছে যাব। কেউ এরা ঘাসফুল চিহ্নের জন্য লড়ছে না, লড়ছে তৃণমূল কংগ্রেসের হাজার হাজার কোটি টাকার পার্টি ফান্ডের জন্য। সুতরাং এদের এই সার্কাস দেখে আজকের রাজনীতি সত্যিকারের ইস্যুগুলোকে আমাদের ভুলে যাওয়া উচিত নয়। ঠিক, কিন্তু পাশাপাশি একটা জায়গায় ওর সঙ্গে আমি দ্বিমত, সেটা হচ্ছে 14টা মানুষের মৃত্যু যে পরিস্থিতিতে যে অবস্থায় হোক, নিঃসন্দেহে বলা যায় অন্য উপায় ছিল। সেদিনকার যারা প্রশাসক ছিলেন, পুলিশ ছিলেন, তারা এবং যারা প্রশাসক ছিলেন, নিঃসন্দেহে তাদের দায় নিতে হবে। 14টা মানুষের মৃত্যু হয়েছিল, কেন হয়েছে, কিন্তু সেটা 15 অল্টারনেটিভ উপায় তখনও ছিল। ধারণা ছিল, জ্যোতি বসু ইচ্ছে করে জানালেন না, বুদ্ধদেব ভট্টাচার্য ইচ্ছে করে জানালেন না। যেদিন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হলেন, আমি আশায় বুক বাঁধলাম যে এবার বোধহয় জানবো, তাও আমার 15 বছর বয়স বেড়ে গেল। 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় জানাননি, অত্যন্ত খারাপ করেছিলেন। কিন্তু 93 থেকে 2011 অব্দি সিপিএম সরকারও যে জানায়নি, সেটা নিশ্চয়ই খুব ভালো। আরে আমি তো বললাম সেটা, জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যবহারে হতাশ হয়ে আমি মমতা ব্যানার্জির দিকে আশা করে তাকিয়েছিলাম যে এইবার জানতে পারবো, তাও জানতে পারবো না। আরে ভোট তো তুমি তো বিজেপিকে ভোট দাওনি, তাহলে বিজেপি সরকার যদি রাস্তায় আলো জ্বালে সেই আলো তোমাকে তুমি যাবে না। বিজেপি সরকার আশা করি না। যাই হোক, দ্বিতীয় কথা যে সরকারের কাছে আমার ভোট দিই কিনা। ওই সেদিনের আন্দোলন যে শতরূপ বলছিল, সেদিনের আন্দোলন কি প্ররোচনা ছিল গুলি চালাতে হবে প্লিজ। তার আগে টিয়ার গ্যাস চলেছে, রাবার বুলেট চলেনি, ডাইরেক্ট গুলি চলেছে, বিনা প্ররোচনায়, বিনা প্ররোচনায়, যেহেতু নির্বিচারে
মানে গুলি চালিয়েছে, নির্বিচারে খুন করেছে। আমি তো ছিলাম না 99 সালের 21শে জুলাই আমার 6.5 বছর বয়স, আমি তো ছিলাম না, সৌম্যদা ছিল। সেই সৌম্যদাকেই এবং মনীশ গুপ্ত ছিলেন, মানে রাইটার্সে বসছিলেন। মনীশ গুপ্ত রিপোর্টে দিলেন যে কতগুলো মাতাল অস্ত্র নিয়ে সরকার ফেলতে এসেছিল। সেই মনীশ গুপ্ত সপক্ষে যখন সৌম্যদা সভা করলো, প্রত্যক্ষদর্শী সৌম্যদা, তখন আমি বুঝলাম যে নিশ্চয়ই মনীশ গুপ্ত ঠিকই বলে থাকবে। সেই কারণে আমি ওটাই আমার উত্তর, এছাড়া আমার কোনো উত্তর নেই। এত দুঃখ, এত যন্ত্রণা, কিন্তু সেই কংগ্রেস, সৌম্যদাদের দল বেশি দিন অপেক্ষা করেনি। 3 বছর পরেই কংগ্রেস সিপিএম মিলিতভাবে দুটো প্রধানমন্ত্রী ভারতবর্ষ দিয়েছে। 2004-এ আবার প্রধানমন্ত্রী কংগ্রেস সরকারকে সমর্থন করেছে সিপিএম মিলিতভাবে। আর পরের 11-র পরে তো 16 সালের ঠিক, ইতিহাস। কিন্তু এটাও পাশাপাশি বলুন যে কংগ্রেস থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল করলেন, আর সঙ্গে সঙ্গে আপনারা আমি সাপোর্ট বলছি দিলেন। তো, আমি তো এটাও বলুন। আপনার অনুষ্ঠানে বলেছি বিজেপি না থাকলে তৃণমূল কংগ্রেস হতো না। আমি তো আমার বক্তব্যে স্ট্যান্ড আছি একদম। আমি এটা বলি। এবার দেখুন, ইমোশনাল হলে হয়। মুখ্যমন্ত্রী যখন চলে গেলেন বিগত দিনের, তিনি লাস্ট দিন কি বললেন? আমি 3টে থেকে 6টা রোজ বাড়িতে বসে থাকবো, কংগ্রেসিরা আসুন, সিপিএমরা আসুন, মাওয়িস্টরা আসুন। তা আপনি কংগ্রেস, সিপিএম, মাওয়িস্টদের নিয়ে জোট করছেন, আজকে 21শে জুলাইয়ের আর প্রয়োজন কি? শতরূপ তো টিএন শেষনের খুব বিরুদ্ধে, বা সিপিএম খুব বিরুদ্ধে, পাগল কুকুর, প্রধানমন্ত্রীকে বলতেন ঘুমন্ত বুদ্ধ, এগুলো সব ছিল বিষয়। কিন্তু ভুলে গেলে চলবে না, পশ্চিমবঙ্গের নির্বাচন শতরূপরা কিভাবে করাতো, আফজাল আমানুল্লাহর রিপোর্ট আছে, একদিন এবিপি আনন্দে সেটা নিয়ে আলোচনা হওয়া দরকার। তার জন্য বুলডগ হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, তার জন্য বুলডগ হয়ে ঠিক গেছে। আছে। এবার বলি প্লিজ, সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী মেদিনীপুরে কিরকম ভাবে ভোট করাতেন তাই নিয়ে দিলীপ ঘোষের অনেক বক্তৃতা আছে, সুতরাং ওইগুলো ছাড়ুন। আমি আগে যেটা নিয়ে আলোচনা হচ্ছে, একটা যেটা শান্তনদা ঠিক বললো যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমি অমুক সময় অবধি অপেক্ষা করবো, কংগ্রেস আসুক, সিপিএম আসুক, মাওয়িস্ট আসুক। এই 3 জনের কেউ গেল না, মাঝখান থেকে তৃণমূলের এমএলএ এমপিগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর গেল না। সুতরাং সেটাও আমি চালাম। আমি একটা কথা বলি, আচ্ছা এই যে কথাটা বলা হচ্ছে বারবার করে, এটা তো ঘটনা যে ভারতের রাজনীতিতে 1 কোটি এরকম উদাহরণ আছে যেখানে দুটো দলের মধ্যে লড়াই হয়েছে, রক্তক্ষয়ী সংঘাত হয়েছে, কিন্তু পরবর্তীকালে একটা সময় পরে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তাদের মধ্যে আবার জোট হয়েছে। কেমন? আমি বলছি সেটাকে নিয়ে যদি আজকে বিজেপি আক্রমণ করে, কদিন আগে ওরা জন্মদিন পালন করলেন বা সব মানে ঘাট ধরে লোককে দিয়ে করালেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ওনাদের বক্তব্য হচ্ছে এই মানুষটা হচ্ছেন আমাদের ভারতে আমাদের দলের প্রতিষ্ঠাতা। কেমন? অটল বিহারী বাজপেয়ীর বক্তৃতা ছিল, বিজেপির চিরকালের বক্তব্য যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে কাশ্মীরে খুন করিয়েছিল শেখ আবদুল্লাহ। শেখ আবদুল্লাহর দল ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে তার ছেলেকে ফারুক আবদুল্লাহকে মন্ত্রী বানিয়ে সেই বাজপেয়ী পরবর্তীকালে ভারতের প্রধানমন্ত্রী হলেন। সুতরাং এখন এগুলো বলতে গেলে সায়ন্তন দা, আমি বলি সায়ন্তন দা আজকে এখানে বসে আছে, গত 3 দিন ধরে মানে ফেসবুক খুললে সায়ন্তন দার ছবি ভেসে যাচ্ছে যে প্রকাশ চিকবরাইকে গরুচর বললো সুকান্ত মজুমদার, সে বিকেল 5টায় বিজেপিতে যোগ দিয়ে 7টা এমপি হয়ে গেল। আর সায়ন্তন বসুর মতো, দেবজিৎ সরকারের মতো, আর একজনকে রাজু কি নাম পুরো নাম? রাজু ঘোষ না রাজু ব্যানার্জি। এই 3 জনের মতো পুরনো বিজেপি কর্মী থাকতে এই সমস্ত গরুচরকে কেন বিজেপি এমপি করছে? আজকে ববি হাকিম বলেছেন যে আগে নাচ গান হতো, এবার শহীদ তর্পণ হবে। আমি বলছি যে এই বোধোদয়, বিলম্বিত বোধোদয় কেউ বলতে পারেন, কিন্তু একবারও এই নেতা নেত্রীরা এর আগে বলেছিলেন? আমি আসবো সেই প্রসঙ্গে, কিন্তু তার আগে কি বলেছেন দেখাই। আমরা শহীদ দিবস পালন করব, মানে কোনো উৎসব নয়, কোনো নাচ গান নয়। কোনো সন্দেহ আছে যে ক্ষমতা হলো রাজনৈতিক দলগুলোর সব থেকে বড় সিমেন্টিং ফ্যাক্টর। ক্ষমতা থেকে তৃণমূল গেছে 2 মাস 10 দিন হয়েছে, মাত্র 2 মাস 10 দিন। তার মধ্যে দেখুন যে নেতা নেত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজ আলো করে দাঁড়িয়ে থাকতেন, হঠাৎ তাদের জ্ঞানচক্ষু উন্মিলিত হয়েছে। ববি হাকিমরা এতদিনে বুঝতে পেরেছেন যে আগে শহীদ তর্পণের নামে নাচ গান হতো, এবছর শহীদ তর্পণ হবে। প্রশ্ন উঠছে, যখন পাগলু ডান্স হচ্ছিল মঞ্চের ওপর, বা 2 জন নেত্রীর তাদের আলাদা ডান্স পারফরমেন্স হচ্ছিল, তখন তো এই নেতা নেত্রীরাই জোরে জোরে হাততালি দিচ্ছিলেন। কেউ একবারও প্রকাশ্যে বলেছেন যে 4 মের আগে একবার মুখ খুলেছেন যে শহীদ দিবসের সঙ্গে পাগলু ডান্স বা এই নাচগুলো ঠিক যায় না? কিন্তু একটা বিষয় হারিয়ে ফেললে চলবে না, যেটা তথ্যের জন্যে জুলাই 21, 1993
এই ঘটনা ঘটে অগাস্ট 28, 1993 কিন্তু এপিক কার্ডের ঘোষণা হয়। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তার লোকজনকে দিয়ে আইপ্যাককে দিয়ে রিসার্চ করিয়ে এটা অন্তত যুক্তি দিয়ে বলতে পারতেন একটা খবর পাঠিয়ে যে আমার ওই দিনের পরে কিন্তু এটা ঘটেছিল। দুটো কথায় আসুন। একটাই শুধু তাতে অসুবিধা ছিল, হ্যাঁ। সেটা হচ্ছে যে উনি কি করে প্রমাণ করতেন? ওনার তো সমস্ত ডকুমেন্টসে আছে যে এটা তো কোনো দাবি ছিল না। তো আজকে ওনার যে আন্দোলনের দাবি ছিল না, সেই আন্দোলনে কি করে তুমি মমতা ব্যানার্জিকে তার ডিগ্রি থেকে শুরু করে তার কবিতা লেখা কোনো কিছু কোনোদিন প্রমাণ করতে হয়েছে? সুমনবাবু, উনি প্রমাণ করতেন কেন? বলে দিতেন, কাউকে দিয়ে বলে পাঠাতেন। এপিক কার্ড হবে না, রেশন কার্ড হবে, সেটা কি রাইটার্স বিল্ডিং থেকে ঠিক হয় না? পুরো আমি সেটাই বলছি। তুমি যেখানে বললে যে রাজনৈতিক দলগুলো সবচেয়ে বড় সিমেন্টিং ফ্যাক্টর হচ্ছে ক্ষমতা থেকে, আমি একটা কথা, আমি কিছুটা একমত হয়েও কিছুটা দ্বিমত হচ্ছে সুমনদা। ধর আমি এখানে বলছি তিনটে রাজনৈতিক দলের কথা। কংগ্রেস আজকে অনেক বছর আমাদের রাজ্যে ক্ষমতায় নেই, কংগ্রেসের কিন্তু এরকম এই অবস্থা হয়নি যে সবাই যেতে। বিজেপি বছরের দশকের পর দশক আমাদের রাজ্যে 1.5%, 2% ভোট পেয়েছে, কিন্তু এরকম বেশ কিছু বিজেপি কর্মী আছেন যারা সেদিনও বিজেপি করতেন, আজকেও বিজেপি নেতাও আছেন। নিশ্চয়ই পরে বিজেপিতে তৃণমূল থেকে আমাদের দল আজকে এত বছর ধরে ক্ষমতায় নেই এবং নৃশংসভাবে মার খেয়েছি, জেল খেটেছি, তবুও আছে। তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে একটা এক্সেপশন, যে আমাদের আঙুল থেকে এখনো ভোটের কালি উঠলো না, তার আগে একটা পার্টি উঠে গেল। মানে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিন তাড়িয়ে দেওয়া হবে। নবান্ন থেকে আমি আসবো, কিন্তু তারা আমি বলে দিলাম, তুমি বলবে। আমি বলছি যে আমি কেন কথাটা বলছি, ধরো আজকে যাদেরকে এই যে প্রতিবাদী তৃণমূল সাজানো হচ্ছে না, যেটা ববি হাকিমকে নিয়ে বললে, তারা কিন্তু বেসিক্যালি অপরাধী তৃণমূল। এটা আমরা কি, তারা 5 বছরের বাচ্চাও জানে, যদি এইবারও তৃণমূল জিততো, এই ববি হাকিম হোক, ঋতব্রত হোক, জাভেদ খান হোক, কি জ্যোতিপ্রিয় মল্লিক হোক, কারোর মুখে এসব কথার খই ফুটতো না। আমি কেন বলছি, ধরো আঙুলটা তুলেছিল, তোমার এটা শুনে নামিয়ে দিলাম। জাভেদ খানের ছেলে ফয়েজ খান, মুখ্যমন্ত্রী নিজে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পরে উনি ফলতায় খুব সম্ভবত মিটিং করতে গিয়ে হিসেব দিয়ে বললেন যে ফয়েজ খানের ছেলের নামে 90টা প্রপার্টি রয়েছে। তাকে নোটিশ সার্ভ করা হলো, বেশ কতগুলো তার বেআইনি প্রপার্টি ডেমোলিশনের। আজকে 2 মাসের ওপর হয়ে গেল, ফয়েজ খানের একটা বেআইনি প্রপার্টিতে একটা আঁচড় পড়লো না, কিন্তু এত মানুষ, এত হকারের দোকান, এত সাধারণ মানুষের ঘরে বাড়ি ভেঙে দেওয়া হলো। আমি বলছি এইটা কেন আমরা বরদাস্ত করবো? তৃণমূল কংগ্রেসের এক্স ওয়ার্কার, এক্স চোর, তারা এখন ভালো তৃণমূল হয়ে গিয়ে তাদের চুরির টাকা, তাদের ধর্ষণের চার্জশিট, তাদের বেআইনি বাড়ি, বেআইনি সম্পত্তি সবকিছু তারা বাঁচিয়ে নিতে পারবে। এইটাকে কেন আমরা বরদাস্ত করবো? তার বদলে তারা মিডিয়ার সামনে এসে বলবে। কিন্তু তার আগে অর্ধেক কথাটা হয়ে যাবে যদি জ্যোতিপ্রিয় মল্লিক কি বলেছেন আজকে সেইটা। এর মধ্যে কেউ রাজনীতি খুঁজলে খুঁজবেন, কেউ বিনোদন খুঁজলে তিনিও হতাশ হবেন না। দেখুন, শুভেন্দু অধিকারী আমাদের প্রজন্মের নেতা হয়েছে, সে মুখ্যমন্ত্রী হয়েছে, এটা তো আমাদের কাছে খুব গর্ব। আমার কাছে করবো তো, কাজ করতে চাইছি। একটা মুখ্যমন্ত্রী তো কাজ করার টাইম দিতে হবে। কয়েকদিন আগে শারীরিক অবস্থা খারাপ বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়েছিলেন, এরপরই যোগ দেন ঋতব্রত তৃণমূলে। আর এবার শুভেন্দু অধিকারীর প্রশংসা শোনা গেল প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গলায়। ওর বাবাকে আমি শিশির দা বলে রাখি। বাবা মায়ের কাছে আমি যে কতবার গেছি, আমি এতে কল্পনা করতে পারবেন না, মানে কাঁথিতে, ওই শান্তিকুঞ্জ বাড়িতে। না দেখুন, আচ্ছা, ওনার পাঞ্জাবির গেরুয়া আপনার থেকে গাঢ়। এখন পরিস্থিতিতে অনেকে পরিস্থিতিতে গেরুয়া হচ্ছেন, তিলক কাটছেন, অনেক কিছু করছেন, কেউ কিছু বলছেন। কাজেই আমি কোনো গুরুত্ব দিচ্ছি না। আমি নয় এবিপি আনন্দের পর্দা, একে সামান্য সৌজন্যতা বলেই মেনে নেব। যেটা শতরূপ বলল, ফয়েজ খানের প্রভৃতি প্রপার্টি, আরো কয়েকজনের, স্পষ্ট ভাষায় বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সরকার চলবে না। উনি অভিযুক্ত, 21শে জুলাইয়ের অভিযুক্ত মনীশ গুপ্তকে মন্ত্রী করেছেন, শিয়ালদা গুলি চালনার নায়ক রশপাল সিংকে মন্ত্রী করেছিলেন। বিজেপি সরকার, শুভেন্দু অধিকারীর সরকার বা মোদিজির আশীর্বাদে যে সরকার চলছে, কোনো ফয়েজ খানকে ছাড়বে না, কোনো বালু মল্লিককে ছাড়বে না। প্রকাশ্যিক বরাকে ওটা যোগ করুন। স্পেসিফিক অভিযোগ নেই। দুটো স্পেসিফিক উদাহরণ দিচ্ছি। অশোক চৌহান, যিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীও ছিলেন, তার বিরুদ্ধে সরাসরি কয়েক হাজার কোটি টাকা তার বিরুদ্ধে তদন্ত বন্ধ হলো।
প্রফুল্ল প্যাটেলের কথাটা সবাই আমরা জানি, যে তাকে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা থেকে বারবার বলেছেন কি ধরনের দুর্নীতি উনি যুক্ত ছিলেন, তাকে উপমুখ্যমন্ত্রী পদে দিয়ে দিলেন। ওনার এই পরিবর্তনটা বরুণ বিশ্বাসের ফাইল খোলার সাথে সরাসরি সম্পর্কিত। ঠিক। বরুণ বিশ্বাসের ঘটনায় যেভাবে বরুণ বিশ্বাসের পরিবার দিনের পর দিন জ্যোতিপ্রিয় মল্লিককে অভিযুক্ত করেছেন এবং তার ষড়যন্ত্রে কিভাবে বরুণ বিশ্বাসের মতন একজন ব্যক্তিত্বের মৃত্যু ঘটেছে সেটা কিভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা দিতে সক্ষম হয়েছেন, কিভাবে বরুণ বিশ্বাসের পরিবারকে হেনস্থা করেছে এই জ্যোতিপ্রিয় মল্লিক দিনের পর দিন, এটা যখন আজকে আনার্থ হওয়ার সম্ভাবনা, শুভেন্দু অধিকারী পরিষ্কার বরুণ বিশ্বাসের পরিবারকে আশ্বস্ত করেছেন যে ফাইল শুধু খোলা হবে না, ন্যায় বিচার দেওয়া হবে। এবং আমি যতটুকু বুঝি শুভেন্দু অধিকারী কিন্তু এটা ন্যায় বিচার দিয়ে ছাড়বেন। আমিও স্যারের সাথে একমত, হয়তো সত্যি জ্যোতিপ্রিয় মল্লিক এত কিছু করেও বাঁচতে পারবেন না, ওনার বিরুদ্ধে ব্যবস্থা হবে, আমারও ধারণা। তার কারণটা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক এবার বিধায়ক হননি, উনি কোন পক্ষে থাকলেন না পক্ষে থাকলেন তার সঙ্গে তৃণমূলের সিম্বল আর পার্টি ফান্ডের টাকা কোন দিকে থাকবে তার কোনো সম্পর্ক নেই। এটা কি কাকতালীয় সুমনদা যে যারা হেরেছে, সুজিত বোস, সব্যসাচী, শওকত মোল্লা, নির্মল ঘোষ, যারা হেরেছে তারা গ্রেপ্তার হচ্ছে, আর যারা জিতেছে এক্সেবারকার এক চোর, সে জাভেদ খান হতে পারে, কি ধর্ষণের অভিযোগে, হ্যাঁ ছেলে জাভেদ খান হতে পারে, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ঋতব্রত হতে পারে, হিন্দু ঘরে জন্মালে তুমি অভাগা, ইসলামে জন্মগ্রহণ না করলে তুমি অভাগা বলা ববি হাকিম হতে পারে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না। যে তারা প্রোটেকশন পাচ্ছে, হেরে যাওয়ারা প্রোটেকশন পাচ্ছে না, চাইলেও পাচ্ছে না। এটা না, হেরে গিয়ে প্রোটেকশন পাচ্ছে না, ঠিকই ভাইটা গ্রেপ্তার হয়ে গেল। তারপরে দেখো ওই মদন মিত্রকে নিয়ে আমার জন্য চিন্তা হচ্ছে, তোমার ফোন করো এখন মদন মিত্রকে। আমি একটা কথা বলি সুমনদা, দেখো সায়ন্তনদা যে উদাহরণটা দিলেন সৌগত রায়, এরকম ভুরি ভুরি উদাহরণ দেওয়া যায়, ঠিক। আবার আমি বলছি আমার হাজার রাজনৈতিক বিরোধিতা থাক, সায়ন্তনদারও উদাহরণ রয়েছে। যখন বিজেপির 1% ভোট হতো তখনও বিজেপি করতো, মাঝখানে একটা সময় যখন দলে কোণঠাসা ছিল সেই সময়ও বিজেপির পক্ষে থেকেছে, একদিনের জন্য বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলেনি। আবার আজকে বিজেপি ক্ষমতায় এসছে, আজ দলের মেন স্ট্রিমে আছে, ও কাজ করছে। এই এবং আমি বলছি সৌম্যদা কোনোদিন কংগ্রেস ছেড়ে যায়নি, অনির্বাণ খারাপ সময় তৃণমূলের সঙ্গে সুযোগ পেয়েছে, এক্স্যাক্টলি। সুতরাং এটাও কিন্তু হয়ে যায়। আমি বলছি আমাদের উদাহরণটা কে হবে? আমি কথাটা দেখো, এখানে যে যাই বলুক না কেন, মুশকিলটা হচ্ছে যে প্রকাশ চিকবরাইকে নিয়ে আমি আজ থেকে 1.5 মাস আগে বলেছি যে লোকটা অভিষেক ব্যানার্জি স্মাগলিং সিন্ডিকেটের 1 নম্বর কিংপিন এই উত্তরবঙ্গে, ওর মাধ্যমে যাবতীয় স্মাগলিং হয়। সেই লোকটাকে যদি আমি আজকে এমপি করে এই কথা বলি, সুকান্ত মজুমদার বলেছিলেন, সেই লোকটাকে আজকে এমপি করে এই ব্যাখ্যা দিই যে কেন্দ্রীয় রাজনীতির কিছু ভারসাম্যের জন্য আমাদের এটা করতে হচ্ছে, তাহলে তুমি নিশ্চয়ই ভিডিওটা দেখেছো ফেসবুকে, পানিহাটিতে ওই বিজেপির যে এখন নেতা, সে তৃণমূলের কতগুলো গুন্ডার সঙ্গে বসে টাকা পয়সা ডিল করছিল একটা KFC-তে। সেখানে বিজেপির স্থানীয় কর্মীরা ঢুকে গিয়ে সেখানে তাকে চার্জ করছে যে তুমি তৃণমূলের চোরগুলোর সাথে কেন ডিল করছো। মুশকিলটা হচ্ছে ভাই, তোমার ন্যাশনাল কম্পালশনে যদি তুমি সেটিং করো তাহলে আমার লোকাল কম্পালশনে আমিও করবো। শ্রমিক ভট্টাচার্য যদি আজকে রাজ্যসভার মেজরিটির জন্য তৃণমূলের লোককে এমপি করতে পারেন, তাহলে উনি কোন মুখে বলেন যে কামারহাটি পুরসভায় তৃণমূলের লোক? আমি শুনে এই যে সাইফন অফ ইত্যাদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, এটা বিজেপির একটা ফেভারিট গেম। আজ অব্দি বলছি, বলতে হবে সমতা, আজ অব্দি একটা কোনো FIR বা ECIR, যেটা ইডি যেটা ECIR করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম অব্দি নেই। একটা কোনো চার্জশিট জমা হয়নি যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আছে, কিন্তু তিনি বোধহয় একমাত্র ব্যক্তি কোথাও নাম না থাকা সত্ত্বেও তাকে একের পর এক সমন করে বারবার করে ডেকে পাঠানো হয়েছে, বারবার জিজ্ঞাসাবাদ করা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অনির্বাণ যে ডিফেন্সগুলো দিচ্ছেন, আমি বলছি ঋতব্রত ব্যানার্জি, ববি হাকিম থেকে শুরু করে যারা যারা এখন তৃণমূল থেকে অন্যদিকে গেছে, বিজেপি আসলে তৃণমূলে গেছে, তাদের প্রত্যেকের সম্পর্কে বিধানসভা ভোটের আগে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠতো, একই ডিফেন্স দিত। সেটা কোনো অন্যায়ও নয়, কেননা তার দলের নেতাকে সে ডিফেন্ড করবে। আমি বলছি আজকে বিধানসভায় কুণাল ঘোষ উঠে দাঁড়িয়ে বলছেন শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে যে মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলের যে MLA গুলো এখন আপনাদের সঙ্গে বোঝাপড়া করছে তাদের চুরিগুলো যেন আড়াল না করা হয়। আমি কথাটা এই কারণে বলছি অনির্বাণ, আজকে যে অভিষেক ব্যানার্জি সম্পর্কে বলছো, মাসুষ্টি কৃপায় সে যদি কালকে আবার সে তৃণমূলে চলে যায়, তুমি এখানে বসে তখন বলবে একদম